সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত জানাই আজকের এটিএন বিজনেস অ্যান্ড ফিন্যান্সে। সাথে আছি আমি শারমিন মিশু। প্রিয় দর্শক, করোনাকালে আমরা যতই সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা বলি, লেনদেন এবং দৈনন্দিন কার্যক্রম কিন্তু থেমে থাকেনি, চলেছে অনেক বেশিভাবে। নিজের প্রয়োজনে, নিজের তাগিদে, ঘরের প্রয়োজনে মানুষকে ঘরে বসেই সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই কিন্তু অনেক কার্যক্রম করতে হয়েছে। তো সেই জায়গাটায় লেনদেন যখন অনেক বেশি করতে হয়েছে, কিভাবে করেছে? আমরা জানি যে মোবাইল ব্যাংকিং বাংলাদেশে অনেক বড় একটা বুমিং সেক্টর এবং এই জায়গাটায় কিন্তু কাজ করার এখনও অনেক সুযোগ রয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছে দুজন অতিথি। প্রথমে আজকে টপিকটি বলে দিচ্ছি, সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। আপনাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন, আমাদের মতামত জানাতে পারেন ফোন করে। নাম্বারটি হচ্ছে 0281897766। প্রিয় দর্শক, এই মোবাইল ব্যাংকিং আজকে আমরা সবাই জানি, সবাই পরিচিত, কিন্তু এটা শুরুটা কিভাবে হয়েছিল এবং সামনের দিনগুলি মোবাইল ব্যাংকিং আমাদেরকে কি দিবে, এই বিষয়গুলি আমরা আজকে আলাপ করব। আমাদের সাথে অতিথি আছেন। প্রথমে পরিচয় করে দিচ্ছি। আমাদের মাঝে রয়েছেন মোহাম্মদ শাফায়াত আলম, নির্বাহী পরিচালক, নগদ। আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন জনাব আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অফ বাংলাদেশ এবং চেয়ারম্যান, ব্র্যাক ব্যাংক। দুজনকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন টপিক নিয়ে কথা বলি এবং সেক্টর ওয়াইজ কথা বলার চেষ্টা করি, যেহেতু মোবাইল ব্যাংকিং বাংলাদেশের বেশ কিছু বছর ধরেই অনেক বুমিং অবস্থায় আছে, কাজ করছে এবং এখানে কাজ করার আরও অনেক সুযোগ রয়েছে। যদি করোনাকালের কথাই বলি, যখন পুরো দেশ লকডাউন, মানুষ টাকা পাঠাতে পারছে না, ব্যাংকে যেতে পারছে না, এবং যে টাকার নোটটি নিয়ে আমরা কথা বলি সেটাতে কিন্তু অনেক সেফটি মেজার্স রয়েছে। সো এই জায়গাটাই কিন্তু মোবাইল ব্যাংকিং মানুষের অনেক কাজ সুযোগটা মানে ইজি করে দিয়েছে। তো সেই জায়গাটায় আপনার কাছে একটু জানবো যে এই 6 মাসে নগদের অনেক স্পেসিফিক, অনেক ভালো ভালো কাজ আমরা দেখেছি। আপনার কাছ থেকে শুনবো যে পর্যায়ক্রমে আপনারা মানুষকে সাপোর্ট করেছেন, কিন্তু আপনার মুখ থেকে শুনবো যে কার্যক্রমগুলো কিভাবে কি করেছেন। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এটিএন বাংলার দর্শকদেরকে। যখন এই করোনার উপদ্রবটা বাংলাদেশে এলেও গত মার্চ মাসে, এই বছরের মার্চ মাসের 8 তারিখে মানে প্রথম করোনা রোগী শনাক্ত হলেন, ঠিক তখনই নগদ চিন্তা করলো যে আসলে এই মুহূর্তে তো আসলে সার্ভিসটা ইনশিওর করা খুব বেশি জরুরি মানুষের জন্য। তো সার্ভিস ইনশিওর করতে গেলে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কোন মানুষ, এটা তো সার্ভিস তো অটোমেটিক্যালি হয় না, মানুষ গিয়ে সার্ভিস দেয় বিভিন্ন রিটেল পয়েন্টে, সুতরাং সেখানে মানুষের ইনভলভমেন্ট রয়েছে। পাশাপাশি দেখা গেল যে লকডাউনের একটা সেমি লকডাউন বা পার্শিয়াল লকডাউনের ইস্যু ছিল। সো কনভেনশনাল যে পয়েন্ট অফ সেলস থেকে এই সার্ভিসগুলো দেওয়া হতো সেগুলো মোটামুটি বন্ধই পর্যায়ে ছিল, কিছুটা বাদে। প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে নগদের সাথে সম্পৃক্ত যারা সার্ভিসের সাথে সম্পৃক্ত, যারা দোকানে দোকানে সার্ভিস দেয়, যারা সার্ভিস প্রদান করে দোকানে বসে, অর্থাৎ আমরা এদেরকে রিটেলার বলি না, আমরা উদ্যোক্তা বলি। সো ডিস্ট্রিবিউটর, রিটেলার এবং নগদের টোটাল এমপ্লয়ীদেরকে আমরা প্রথমে করোনার ইন্স্যুরেন্সের মধ্যে নিয়ে এসেছি। আচ্ছা, প্রতিজন সর্বাধিক 5 লক্ষ টাকা পর্যন্ত আমরা করোনা ইন্স্যুরেন্সের মধ্যে নিয়ে এসেছি। তারপরে প্রতিদিন সার্ভিস দেওয়ার জন্য তাদের জন্য এক্সট্রা হার্ডশিপ অ্যালাউন্সের ব্যবস্থা করেছি, অ্যাপার্ট ফ্রম দ্য ডেইলি আর্নিংস। এর বাইরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সার্ভিস দেওয়ার জন্য যথোপযুক্ত মাস্ক, পিপি, স্যানিটাইজার যা যা প্রয়োজন সেগুলো আমরা প্রোভাইড করেছি। এরপরে দেখলাম যে আসলে সার্ভিস তো দিতে যাচ্ছে, বাট কনভেনশনাল যে রিটেল পয়েন্টগুলো আছে সেগুলো তো বন্ধ, সেখান থেকে মানুষ কিভাবে সার্ভিস পাবে? তো বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী মুদি দোকান এবং হচ্ছে গিয়ে ফার্মেসিগুলো তখন বেশ খোলা ছিল। সো আমরা উইদিন মান্থ আমরা 70,000 ফার্মেসি এবং মুদি দোকানকে আমরা রিটেলারে কনভার্ট করেছি জাস্ট 1 মাসের মধ্যে, যাতে করে মানুষ তার নিত্যপণ্য প্রয়োজনীয় জিনিস দ্রব্যাদি কেনার জন্য কোনো যে জায়গায় যাচ্ছেন ওখান থেকে যাতে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো পায়। সো ইটস এ অল্টারনেটিভ চ্যানেল। এর বাইরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে, আপনি জানেন যে ওই সময় পণ্য আদান প্রদানেও একটু অসুবিধা ছিল। সেখানে কিন্তু বাংলাদেশ ডাক বিভাগের গাড়ি আপনি বিনা মাসুলে প্রান্তিক যে চাষি তার থেকে শহর অঞ্চলে বিনা মাসুলে সেই পণ্য দ্রব্য নিয়ে এসছে। আপনার করোনাকালীন সময় কিন্তু ঢাকা শহরে খাবারের কিন্তু শর্টেজ পড়েনি, বড় বড় সহজে পড়েনি। তার কারণ হচ্ছে ফুডের রিটেল চ্যানেল বা সাপ্লাই চেইন ইকোসিস্টেমটা ভালো ছিল। এর মধ্যে বাংলাদেশ ডাক বিভাগ কিছুটা হলেও সে সহায়ক ভূমিকা পালন করেছে।
এর বাইরে যেটা ছিল যে আপনার সেই ক্ষুদ্র মাঝারি যারা ব্যবসায়ী তাদের আপনি জানেন যে লেনদেনের ডিজিটাল লেনদেনের কস্টিং হাজারে অলমোস্ট 18 টাকা 50 পয়সা। আমরা সেটাকে 6 টাকায় নামিয়ে এসেছি, যে 6 টাকা হাজারে খরচে একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী আর একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে টাকা পাঠাতে পারে। এটি কিন্তু একটা ক্লিকিং পয়েন্ট আসলে। এটা নিয়ে অনেকের অনেক দাবি ছিল, প্রশ্ন ছিল, এবং তারা চাচ্ছিল যে এটাকে কিভাবে কমানো যায়, যে ইনিশিয়েটিভটা আপনারা নিয়েছেন। এটা আমরা ওই সময় শুধু হচ্ছে গিয়ে দেখেন, এটা শুধু ব্যবসায়ী টু ব্যবসায়ীর লেনদেনের জন্য আমরা স্বাধীন প্রোডাক্ট দিয়ে আমরা এই কাজটুকু করেছি। জি, এটা কিন্তু রিটেল যে ইন্ডিভিজুয়াল কাস্টমার তার জন্য করা সম্ভব, কিন্তু আমরা পারছি না অন্য কারণে। কারণ হচ্ছে গিয়ে আমরা তো ধরেন একটা মার্কেটে বসবাস করি, এই এমএফএস অপারেটর এমএফএস সার্ভিসটা শুরু হয়েছে 2011-12 সাল থেকে বাংলাদেশে, আজকে 2020 সাল। সো আমরা এসছি 2019-এ, আমাদের যাত্রাটা মাত্র 1.5 বছরের কিছু বেশি সময়। সো মার্কেটের একটা প্র্যাকটিস আছে যে 1.85% আপনাকে ক্যাশ আউট চার্জ দিতে হচ্ছে। সো যে রিটেলার অথবা যে ডিস্ট্রিবিউটার এটার সাথে জড়িত তাদের কমিশনিং স্ট্রাকচারটা ওরকম। এখন আমি যদি মার্কেটে কাস্টমারকে আমি 10 টাকায় দিতে চাই, তার মানে হচ্ছে রিটেলার এবং হচ্ছে ডিস্ট্রিবিউটারে আমার কমিশনে হাত দিতে হবে, হুইচ উইল বি ভেরি মাচ লোয়ার দ্যান দ্য এক্সিস্টিং এমএফএস অপারেটর সার্ভিস অ্যান্ড কমিশন। সো আমার জন্য এই জায়গাটা অসুবিধার জায়গা হয়ে গেছে, তাহলে আমার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটা তারা বিক্রি করবে না, কাস্টমার সার্ভিসটা পাবে না। সো সম্মিলিতভাবে যদি সবাই মিলে যদি প্রত্যেকটা এমএফএস অপারেটর রেটটা কমায়, আমার কমাতে কোনো অসুবিধা নেই, এবং আমি শিওর এটা 10 টাকায় আমানো সম্ভব। এবং গলতটা প্রথম দিকে আমি আবারও বলে, আমি অনেক জায়গায় বলেছি, যখন শুরু করেছে তখন এই 18 টাকা 50 পয়সা হওয়া উচিত ছিল না, তখন 1% হওয়া উচিত ছিল, মার্কেট তাই বলে। কিন্তু অধিক মুনাফা লাভের আশায় যারা যারা করেছেন বা হয়তো তাদের মার্কেটের যারা এটার সাথে সম্পৃক্ত ছিলেন তারা ভাবে স্টাডিও করেননি, আসলে স্টাডি করার সুযোগও ছিল না, তখন কারণ তারা নতুন। বাট এর বাইরে যেটা হচ্ছে এখন সম্ভব, একটা ব্যাক এন্ডে তো কষ্ট থাকে, সেটাকে উঠে আপনার 1% সম্ভব। আপনি দেখেন হচ্ছে গিয়ে যে এখন মাননীয় প্রধানমন্ত্রী যে ঈদের উপহার গেল 50 লক্ষ পরিবারের, সেখানে কস্টিং 0.6% দিয়েছে, তাহলে কিভাবে পারছে? কেন 1.85%? সম্ভব, বাট আমরা করিনি এতদিন। আপনি দেখেন এখন গত জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই যে সেপ্টেম্বর বলছি না, জুলাই আগস্টে হচ্ছে গিয়ে প্রায় 40-45 হাজার কোটি টাকার ট্রানজ্যাকশন, এত বেশি ট্রানজ্যাকশন কেন? কারণটা হচ্ছে তাহলে এই 2012 সাল থেকে কেন এতদিন হয়নি? মানুষকে হঠাৎ করে এটার উপরে ঝাঁপিয়ে পড়লো করোনার কারণে? বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে মানুষের আস্থার জায়গাটা ক্রিয়েট করতে হবে। দেখুন প্রত্যেকটা অর্গানাইজেশন হচ্ছে গিয়ে সে তার প্রোডাক্ট বিক্রয়ের জন্য খুব বেশি রকম পারদর্শী, বাট বিক্রয়টা হয় কোন জায়গা থেকে? আপনি যতক্ষণে কাস্টমারের নিডটা ক্রিয়েট না করতে পারেন আপনি বিক্রি হবে না। সো নগদ কিন্তু কাস্টমারকে নিডটা বোঝাতে সক্ষম হয়েছে, এবং এটাও বোঝাতে সক্ষম হয়েছে যে এটা একটা সিকিউর প্লেস, এই প্লেসের মাধ্যমে আপনারা ডিজিটাল ট্রানজ্যাকশন করতে পারেন। সো এই জায়গাগুলো আমরা এনশিওর করার চেষ্টা করেছি। এর পাশাপাশি আপনি করোনাকালীন সময়ে আপনি যদি বলেন, আমি বলবো যে কোভিড-19-এর যে টেস্টটা হচ্ছে সেই টেস্টটাও কিন্তু হচ্ছে নগদের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট করা যাচ্ছে। আপনার এর বাইরে ধরেন যে বিভিন্ন সরকারি যে ভাতা উপবৃত্তি অথবা বিভিন্ন জিনিস, সেগুলো কিন্তু সরকার ধীরে ধীরে এমএফএস এর দিকে আসছে। তো এখানেও তো আপনার কম অর্থ না, এবং আমরা যেটা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী ঈদের উপহারের টাকা দিতে গিয়ে সে সঠিক মানুষটাই কিন্তু আসলে ভাতা পাচ্ছেন। মাঝে মধ্যে যেটা কনভেনশনাল পদ্ধতিতে ক্যাশ পদ্ধতিতে দিতে গেলে দেখা যায় যে যার টাকা পাওয়ার কথা না তিনি পাচ্ছেন, অথবা ভুলের কারণে অন্য কেউ পাচ্ছেন, অথবা কেউ ইচ্ছাকৃত করে করছেন। বাট এই ডিজিটাল পদ্ধতিতে ওইটা করার কোনো সুযোগই নেই। একদম অরিজিনাল ভাতাভোগী তার এনআইডি ভেরিফাই হয়ে অ্যাকাউন্ট হয়ে বাংলাদেশ ব্যাংক এবং বিএফআইয়ের গাইডলাইন ধরে তাকে কাস্টমার বানিয়ে তাকেই শুধুমাত্র টাকাটা পাঠানো হচ্ছে। সো এই জায়গাটায় ধরেন এন্টি মানি লন্ডারিং অথবা টেরোরিস্ট ফাইন্যান্সিং এর কোনো সুযোগ নাই। হ্যাঁ, সুযোগ আছে যদি আপনি প্রপারলি তার কাস্টমার অ্যাকুইজিশন করার সময় তার ডেটাটা আপনি প্রপারলি না নেন। আপনার 2012 থেকে যে কনভেনশনাল পদ্ধতিতে কাস্টমার অ্যাকুইজিশন পদ্ধতি ছিল সেটা ছিল একেবারে ম্যানুয়াল পদ্ধতি, আপনি কাগজ কলমে লিখবেন, পাঠাবেন, কাস্টমার হবেন, তারপরে সো সেটারও একটা কস্ট ছিল, অ্যারাউন্ড 300-400 টাকা কস্টিং ছিল। বাট নগদ শুরুই করলো ডিজিটাল পদ্ধতিতে, ডিজিটাল কেওয়াইসি, যে আপনি আপনার ফোন থেকে আপনার ভোটার আইডি কার্ডে স্ক্যান করে ছবি তুলে আপনি উইদিন এ মিনিট অর টু আপনি কাস্টমার হয়ে যেতে পারছেন। এখন প্রত্যেকটা এমএফএস অপারেটর সেটাই ফলো করছে। বাট সেটাতে কি হয়েছে, কাস্টমার কনভিনিয়েন্স বেড়েছে, কাস্টমারের এক্সট্রা এক্সপেন্সেস কমে গিয়েছে, হ্যাসেল কমে গিয়েছে, এবং যিনি অরিজিনাল কাস্টমার তিনি কাস্টমার হচ্ছেন। ধরেন
একজন 18 বছরের কম বয়সী বাচ্চা তার কাস্টমার হওয়ার কোনো সুযোগ নেই, যার ভোটার আইডি কার্ড নাই বা অথবা পাসপোর্ট নাই তার হওয়ার সুযোগ নেই। তো আবার হচ্ছে গিয়ে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী একটা এনআইডি ধারী একটা অ্যাকাউন্টই খুলতে পারছেন একটা রেসপেক্টিভ এমএফএস এর, বাট অনেকগুলো এমএফএস এর কথা আলাদা। আপনি যে কোনো এমএফএস এ আপনার এনআইডি দিয়ে একটা করে খুলতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট করারও কোনো সুযোগ নেই। পাশাপাশি হচ্ছে যে এই যে অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন কি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু বিএফআইও বলেন অথবা বাংলাদেশ ব্যাংক বলেন তাদের কিন্তু সর্বক্ষণিক মনিটরিং এর মধ্যে রয়েছে। সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না যে আমি কোনোটা এমন কাজ করছি যেটা জানবে না। আর এমনিতে অর্থনীতিবিদরা তো সবসময় এখন এই মুহূর্তে সাপোর্ট করছে এই মোবাইল ব্যাংকিংটা। আমি তো আমাদের সাথে অনলাইনে যিনি কানেক্ট রয়েছেন, আমাদের সাথে রয়েছেন জনাব আহসান এইচ মনসুর। আপনার কাছে একটু আসবো, আপনি আপনার জায়গা থেকে এই মোবাইল ব্যাংকিংয়ের ইউসেজটা কোন দিকে টার্ন নিতে পারে এবং আমাদেরকে যে সাপোর্টটা করছে এই সময়কালীন সেই জায়গাটা একটু শুনবো, এবং যে কস্টটা হয় যেটা নিয়ে আমাদের একটু কথা হচ্ছিল পার্সেন্টেজটা, ব্যাক এন্ডের যে কস্টটা, এটা আসলে কিভাবে ধার্য করা যেতে পারে? দেখুন, মোবাইল ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে কোনো প্রশ্ন নাই, এটা বাড়বে। এটাকে প্রশ্নবিদ্ধ করে কোনো প্রয়োজনও নাই, এবং আমি মনে করি যে এখানে এটার ভবিষ্যৎ উজ্জ্বল। এখন কথাটা হচ্ছে যে এটার জন্য যেটা দরকার সেটা এখনো আমরা পুরোপুরি ভাবে কিন্তু করে উঠতে পারিনি, বাট আমরা মুভিং ইন দ্য রাইট ডাইরেকশন। সেটা কোথায়? সেটা হচ্ছে যে একটা ইকোসিস্টেম তৈরি করতে হবে। ইকোসিস্টেমের প্লেয়ার কারা? প্লেয়ার হচ্ছে এখন যেটা প্রথম দিকে যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে কাস্টমার টু কাস্টমার, ক্যাশ ইন ক্যাশ আউট, দ্যাট ওয়াজ দ্য বাল্ক অফ দ্য বিজনেস। এখন আমরা তাই মনে করি মোবাইল ব্যাংকিং মানে ক্যাশ ইন ক্যাশ আউট, আমি টাকা দিব, টাকা ওইদিকে তুলে দিবে। দ্যাট ইজ নট দ্য হার্ট অফ দ্য মোবাইল ব্যাংকিং। এটার সাথে যুক্ত করতে হবে, আমাদের ইন্টারফেস করতে হবে ব্যাংকগুলোকে ভেন্ডার, যেটা উনি বললেন যে ফার্মেসি বা ফুড চেইন, ফুড স্টোরগুলো বা আরো অনেক ধরনের সব ধরনের দোকান ইত্যাদি এই চেনের মধ্যে চলে আসতে পারে। এটা একটা হচ্ছে ভেন্ডার যে থাকতে হবে অ্যাক্টিভিটি, যেটা মাধ্যমে কেনা বেচা সবই হতে পারে। 3 নম্বর হচ্ছে যেটা হচ্ছে যে এমপ্লয়ারদেরকে সংযুক্তকরণ, যেটা ওই যে বলা হলো যে এই রিসেন্টলি তারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভাতা দেওয়া হচ্ছে, বেতন ভাতা দেওয়া হচ্ছে। এটা একটা এমপ্লয়ারদেরকেও ওটার মধ্যে সংযুক্ত করা হবে। তারপরে কারা? তারপরে হচ্ছে যে হিউজ সার্ভিস ভেন্ডার আছে, মানে সার্ভিস ক্যাটাগরি আছে যেগুলো আমাদেরকে আনতে হবে। তার মধ্যে এই যে যারা সার্ভিস প্রোভাইড করে তারা অলরেডি আছে, গ্রামে গঞ্জে রাস্তাঘাটে তারা আছে এবং তারা মোটামুটিভাবে কস্ট এফেক্টিভলি এই কাজটা করে যাচ্ছে। কিন্তু এখানেও তাদের স্বার্থটাকেও কিন্তু দেখতে হবে, আর কাস্টমারের স্বার্থটা তো দেখতেই হবে। অনেকগুলো প্লেয়ার এখানে, এই সবগুলো প্লেয়ারকে নিয়েই সামনের দিকে এগোতে হবে এই ইন্ডাস্ট্রিকে। এখন যে জিনিসটা আসছে সেটা হচ্ছে যে চার্জ কি বেশি না চার্জ কি কম, এটা আমি মনে করি যে এটা ইন্ডাস্ট্রি কম্পিটিশনের মাধ্যমে ঠিক করবে। সরকারের রেগুলেশনের এখানে কোনো প্রয়োজন নেই। আনফেয়ার প্র্যাকটিস হলে পরে সেটাকে সরকার দেখতে পারে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ইন্ডাস্ট্রির মধ্যে কস্ট স্ট্রাকচারটা কি এবং সেটাকে কিভাবে স্লাইসিং আপ করা যায় কিনা। 1.8% আছে, সেখানে কিন্তু 4টা প্লেয়ার আছে। একটা হচ্ছে যারা ক্যাশ ইন করলো যে পয়েন্টে, সেই পয়েন্টটার চার্জ একটা দিতে হবে। তাকে তো যে দোকানদার এই টাকাটা নিল তার তো একটা সার্ভিস হলো, তাকে তো কিছু দিতে হবে। তারপরে এখান থেকে যাচ্ছে মোবাইল কোম্পানির কাছে, আমাকে গ্রামীণ ফোন বা রবি বা যাকে দিয়ে দিই তাকে কিছু দিতে হবে। 3 নম্বর হচ্ছে যে যে বিকাশ বা নগদ বা যারাই মেকানিজম তাদেরও তো কিছু থাকতে হবে, না হলে ওনার বেতন দেবে কিভাবে? তাদেরও কিছু থাকতে হবে, তাদের কেওয়াইসি করার খরচটা উঠাইতে হবে। তারপরে হচ্ছে ক্যাশ আউট যে লোকটা করলো আরেকটা গ্রামে, তাকেও কিছু দিতে হবে। এই 1.8% এটাকে কিন্তু 4টা ভাগ হচ্ছে, এবং এই ভাগগুলো কিন্তু আমাদের বুঝতে হবে কি কাউকে বাদ দেওয়া যাবে না, কাউকে বাদ দিয়ে এই ইন্ডাস্ট্রি চলবে না। এরপরে যদি আমরা দোকানদারদের যোগ করি তাদেরও একটা কমিশন আসবে, ইত্যাদি আসবে। যাই হোক, তো এই জিনিসগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। যে এরপরেও আমি বলবো যে হ্যাঁ, কম্পিটিশন ইজ দ্য বেস্ট থিং। প্রত্যেকেরই কিন্তু রেসপেক্টিভ ডেভেলপমেন্টাল রোল রয়ে গেছে। এটা যে সার্ভিস প্রোভাইড করছে তাকে কিন্তু তার সার্ভিসের কোয়ালিটিটা বাড়াতে হবে, অর্থাৎ দোকানদারকেও ভালোভাবে ব্যবহার করতে হবে, কাস্টমারকে ভালোভাবে ট্রিট করতে হবে, তাকে তার ম্যানারিজম শেখাতে হবে, তাকে সুন্দরভাবে যদি করা যায় তাহলে কাস্টমার আকৃষ্ট হবে। এই দায়িত্বগুলো কিন্তু এফএসকে করতে হচ্ছে, তাদেরকে বোঝানো, ট্রেনিং দেওয়া ইত্যাদি, ভার্বাল হোক যেভাবে হোক। মোবাইল কোম্পানিগুলোকে কিন্তু ডেভেলপমেন্ট করতে হবে কয়েকটা জায়গাতে, যেমন তাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট করতে হবে বিশালভাবে, বিশাল খরচ সেখানে, সার্ভিস এক্সপ্যানশন করতে হবে।
নেটওয়ার্ক যে ইকোসিস্টেমটাকে যদি ডেভেলপ করতে না পারে সেখানে তাহলে কিন্তু তারা হেরে যাবে যুদ্ধক্ষেত্রে। বাজেটে তাদের যে সেফটি এনশিওর করতে হবে, যে প্রত্যেকটা কাস্টমারের আইডেন্টিটি যেন কোনোভাবে কম্প্রোমাইজ না হয় সেই বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। আবার অ্যাট দ্য সেম টাইম ইন্টিগ্রিটিটা রাখতে হবে, যাতে কোনো ম্যাল প্র্যাকটিস হলে বা কোনো কারণে যদি একটা ঘটনা ঘটে যায় মোবাইল কোম্পানি কিন্তু সেটা খেসারত তাদের কাছে যেয়ে পড়ে। কাজে এই জিনিসগুলো এটা এমন না যে বসে বসে তারা টাকা পাচ্ছে, এই জিনিসগুলো তাদেরকে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করে যেতে হবে যদি বাজারে টিকে থাকতে হয়, তা না হলে দে উইল আউট অফ দ্য মার্কেট। তারপর টেলিকম কোম্পানির মধ্যে তাদের মধ্যেও আবার কম্পিটিশন আছে, তাদের সার্ভিসটাকেও তারা লোয়েস্ট কস্টে দিতে হবে, ভালো কোয়ালিটির সার্ভিস দিতে হবে, তা না হলে পরে তাদের জন্য এই মার্কেট কিন্তু গ্যারান্টিড না। আর ওইদিকে আসে আরেকটা ভেন্ডার যে টাকাটা ডেলিভারি করে ইত্যাদি, সার্ভিসটা ডেলিভারি করে ইত্যাদি, সব জায়গাগুলোকে সাইমালটেনিয়াসলি ডেভেলপ করতে হবে। এর মধ্যেও কস্ট এফেক্টিভনেস করা দরকার উচিত, এবং আমি মনে করি যে কম্পিটিশনের শুধু সেটা হবে। আরেকটা ফ্যাক্টর এখানে যোগ করবো, সেটা হচ্ছে কোম্পানিজ ক্যান থিঙ্ক অফ টু টিয়ার সিস্টেম। অর্থাৎ আমি যদি 10,000 টাকা পাঠাই আর আমি যদি 500 টাকা পাঠাই, আমাকে 1.8% কিন্তু 500 টাকাতে আমার পোষাবে না, মাত্র 9 টাকা হবে, এদের খরচ উঠবে না আমরা। কিন্তু আমি যদি 10,000 টাকা বা 20,000 টাকা বা 30,000 টাকা পাঠাই, তাহলে পরে আমার কিন্তু আমি কষ্টটাকে নামিয়ে নিয়ে আসতে হবে। যে কারণে বেতন যখন দেওয়া হয় বা বড় রকমের ট্রান্সফার গুলো করা হয় 2,500 3,000 টাকা, তখন কিন্তু এটা কষ্টটাকে কমিয়ে আনা সম্ভব। কারণ ট্রানজাকশন তো একটাই, ইটস এ ফিক্সড কস্ট এট দ্য এন্ড অফ দ্য ডে। কিন্তু সেই ফিক্সড কস্টটা যদি খুব কম হয় তখন কিন্তু এটা কোনো মতে লাভজনক হবে না কারোর জন্য। কাজে এখানে টু টিয়ার সিস্টেম করা যেতে পারে, যে লোয়ার সেগমেন্টে যারা কম টাকা দেবে তাদের জন্য এক ধরনের ট্যারিফ স্ট্রাকচার। কিন্তু এখন তো লেনদেন আগের থেকে অনেক বেড়েছে, এবং যেভাবে বাড়ছে আমরা যদি একটু পজিটিভলি আগাই তাহলে কস্টিং একটু কমানো সম্ভব নিশ্চয়ই। কস্টিং কমানো সম্ভব অবশ্যই, আমি তো বলছি, কারণ সেটা কম্পিটিশনের থ্রুতেই হবে। নগদ বিকাশকে চ্যালেঞ্জ করবে, বিকাশ নগদকে চ্যালেঞ্জ করবে, এবং তার মধ্যে কস্টিং কমে আসবে। এটা একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে যে এখানে রেগুলেটরি ফেয়ারনেসের ইস্যুটা আছে। গরিবরা কিন্তু অল্প টাকা পাঠায়, তাদের জন্য যদি এখন আমি বলি যে ফিক্সড কস্ট টাকা 20 টাকা বা 30 টাকা দিতে হবে, তাহলে কিন্তু তাদের অসুবিধা পড়ে যাবে। কাজে এখানে একটা ইমপ্লিসিট ক্রস সাবসিডাইজেশনের স্কোপ আছে, যেটা রেগুলেটর চিন্তা করবে। খালি মার্কেটকে সবকিছু দিলে হবে না, ইকুইটি অ্যাসপেক্টও তো আছে। গরিব মানুষকে রিক্সালা তো তার টাকা তো পাঠাতে হবে, তাকে তো একটা কস্ট অ্যাডভান্টেজ দিতে হবে, সেটা হচ্ছে সোশ্যাল ইকুইটি পার্ট। এটাকে আমরা ভুলতে পারবো না। কোম্পানিগুলো না চাইতে পারে, কিন্তু রেগুলেটর হিসেবে বাংলাদেশ ব্যাংক বা সরকার কিন্তু এটা চাইতেই পারে যে আমরা একটা ফেয়ারনেস করে দেবো আমরা এখানে। আর দ্বিতীয়ত হচ্ছে যে সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে যে ভবিষ্যৎ আমি যদি কম্পেয়ার করি দুটো মার্কেট, চাইনিজ এবং আমেরিকান, চায়নাতে মোবাইল ব্যাংকিং ট্রানজাকশন হয় অবিশ্বাস্য $50 ট্রিলিয়ন, আর মার্কিন যুক্তরাষ্ট্রে এখন হচ্ছে লেস দেন $1 ট্রিলিয়ন। তাহলে বোঝেন টেকনোলজিক্যালি চাইনিজ মার্কেটে কোথায় চলে গেছে। উই আর ইন এশিয়া, এশিয়া ইজ দ্য হাইলি কম্পিটিটিভ সেগমেন্ট অফ দ্য এমএফএস। এখানে কিন্তু এই জায়গাটাতে আমাদেরকে সিরিয়াসলি কম্পিটিশনে যেতে হবে। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আমাদের এখানেও হবে, আমাদেরও কোম্পানিগুলো ভালো করছে, আগামীতে আরো ভালো করতে হবে। অনেক ধন্যবাদ। আপনি আসলে পুরো ইকোসিস্টেমটাকে ডেভেলপ করার কথা বলছিলেন, এবং সেফটি সিকিউরিটি সঙ্গে নিয়েই যে কস্ট কাটিংয়ের সুযোগ রয়েছে সেই জিনিসগুলো আপনারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েই মানুষকে সেবা, বেস্ট সেবা যেটা দেওয়া সম্ভব সেটাই আপনারা নিশ্চয়ই প্রদান করবেন আলোচনা সাপেক্ষে। এবং আমরা যদি একটু পেছনে তাকাই, ঠিক জুলাই মাসে এই এক মাসকে যদি আমরা লক্ষ্য করি, এর মধ্যে করোনার মধ্যেও কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন হয়েছে 62,000 কোটি টাকা, যেটা জুন মাসের থেকে 40 ভাগ বেশি। সো এই বিষয়টি নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখব, আপনারা সঙ্গেই থাকুন। মার্চে করোনা শনাক্ত হওয়ার পর সীমিত হয় ব্যাংকিং লেনদেন। করোনা দুর্যোগের সময় ঘরে বসেই প্রয়োজনীয় আর্থিক লেনদেনের প্রবণতা বাড়ে। দেশে 15টি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং বা এমএফএস সেবা দিচ্ছে। লকডাউনের সময় ডিজিটাল এই মাধ্যমে নতুন গ্রাহক ও লেনদেন বেড়ে যায় কয়েক গুণ। তখন অপশন হিসেবে ছিল এমএফএস প্রতিষ্ঠানগুলো, আর সেই সময় আসলে নগদের অনবোর্ডিং যেহেতু খুব ইজি ছিল কাস্টমারের জন্য, সেই কারণে নগদের আসলে কাস্টমার অ্যাকুইজিশনটা অনেক বেশি হয়েছে। আমাদের এই 6 মাসে 70 লক্ষ কাস্টমার অ্যাকুইজিশন হয়েছে, ট্রানজাকশন গ্রোথ হয়েছে 39%। জুলাই মাসে এমএফএস ইন্ডাস্ট্রিতে একটা বড় আকারের লেনদেন হয়েছে। এটার কারণ হচ্ছে যে মানুষ স্বাস্থ্যবিধি মেনে যে লেনদেন করতে চাচ্ছে, সেটা এমএফএস যেহেতু কন্ট্যাক্টলেস সার্ভিস, সেই সেবাটা তারা সুষ্ঠুভাবে পাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে দেশে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহক রয়েছে 9.5 কোটিরও বেশি। ব্যাংকিং এই সেবায় শুধু জুলাই মাসেই 62,000 কোটি টাকা লেনদেন হয়েছে, যা জুন মাসের চেয়ে 40 ভাগ বেশি। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, আগামীতে যদি আমরা ফর্মাল সেক্টরের সব প্রতিষ্ঠানগুলোকে এই মোবাইল বা ব্যাংকিং খাতের মাধ্যমে বেতন দেওয়া এই রীতিটা পালন করতে পারি, তাহলে মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টর উপকৃত হবে, ব্যাংকিং সেক্টর উপকৃত হবে। কাজেই একসাথে চলার যথেষ্ট সুযোগ আছে। ব্যাংকে একটা ক্যাশ ডিপোজিট এবং একটা ক্যাশ উইথড্রোতে 128 টাকা খরচ হয় ব্যাংকের। সো একটা ব্যাংকের পক্ষে আসলে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে কাস্টমার অনবোর্ডিং সম্ভব না। সো নেক্সট আমাদের এই জিনিস সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে যে ডিজিটাল ব্যাংকটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা। মোবাইল ব্যাংকিংয়ে ব্যবহার বাড়াতে চার্জ কমানোর দাবি জানিয়েছে সেবা দেয়া প্রতিষ্ঠানগুলো। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। আমরা যে প্রতিবেদনটি দেখলাম এখানে আসলে অনেকগুলো বিষয় তুলে এসেছে, কিন্তু আমরা যদি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কথা বলি সেখানে MFS আসলে কোন ভূমিকা রাখছে? জি, আসলে একটু আগে যে PAI এক্সিকিউটিভ ডাইরেক্টর বলছিলেন, MFS আর DFS মানে যেটাই বলি না কেন, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস বলি অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বলি না কেন, এর ভবিষ্যতের ব্যাপ্তি একেবারে অপরিসীম। আপনি একটার পর একটার সাথে ইকোসিস্টেমে আপনি অনেক কিছু পার্ট বাই পার্ট কানেক্ট করতে পারবেন। সো আপনার লাইফস্টাইলের যা যা সার্ভিস এবং আপনার প্রয়োজন রয়েছে উইচ ইজ রিলেটেড উইথ দ্য ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, দ্যাট ক্যান বি সলভড বাই দ্য MFS আর DFS। এখন সেটার শুধু সময়ের বিষয়। আমাদের দেশে যেটা রয়েছে সেটা আমি বলবো যে বর্তমানের অগ্রগতির মূল একটা চ্যালেঞ্জ ছিল হচ্ছে কাস্টমার অনবোর্ডিং করা। আর এখানে হচ্ছে গিয়ে সেফটি সিকিউরিটির কথা যেটা আসছে, উনি যথার্থই বলছেন। সেটা হচ্ছে সেফটি সিকিউরিটি ডাজন্ট মিনস যে আমার ফিজিক্যাল সেফটি সিকিউরিটি। এটার সেফটি সিকিউরিটি মানে হচ্ছে গিয়ে আপনার সম্পদের সেফটি সিকিউরিটি হুইচ ইজ দ্য টাকার সেফটি সিকিউরিটি, অ্যাট দ্য সেম টাইম আপনার দেশের সেফটি সিকিউরিটি। আপনার অ্যাকাউন্ট যদি মানে সঠিক প্রক্রিয়ায় একটা অ্যাকাউন্ট বানানো না হয়, তার মানে হচ্ছে এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অনেক অবৈধ জিনিস করতে পারেন, যেটা দেশের জন্য থ্রেট হতে পারে, হুইচ ইজ টেররিস্ট ফাইন্যান্সিং, অ্যান্টি মানি লন্ডারিং। তো এই পদ্ধতিটা কিন্তু ডিজিটাইজেশন কিন্তু নগদী করে নিয়ে আসছে, যে আপনি কাস্টমার হতে হলে আপনাকে ডিজিটাল পদ্ধতিতে কাস্টমার হতে হবে, আপনার ম্যানুয়াল পদ্ধতিতে কাস্টমার হওয়ার কোনো সুযোগ নেই, যেটা অনেক দিন ধরে বাংলাদেশ ব্যাংকও কাজ করে আসছিলেন, বাট আমরা শুরু করে ফেলেছিলাম। তো এটা হওয়াতে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে ধরেন যে ঢাকা শহর কিন্তু বাংলাদেশ না, বা সমগ্র বাংলাদেশ ঢাকা শহর না। ঢাকা শহরে আপনার এখানে বসে আমি হয়তো চা খেতে পারছি, ভেরি ইজি, বাট একটা গ্রামের দোকানে বা গ্রামে বসে চা খাওয়া ভেরি ইজি না। স্বাভাবিক কারণেই তৎকালীন সময় একটা কাস্টমার অ্যাকুইজিশন করতে হলে একটা 4 পাতার ফর্ম ফিল আপ করতে হয়। যিনি ফিল আপ করছেন তিনি হয়তো পুরোটা পড়তে পারছেন না। তারপরে সাথে পাসপোর্ট সাইজের ছবি দিতে হয়, ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হয়। আপনি চিন্তা করেন একটা গ্রামে পাসপোর্ট সাইজের ছবি তুলতে কয় টাকা লাগে, কত দূর তাকে একটা গ্রামের বাজারে যেতে হয়। একটা ফটোকপি মেশিন হয়তো সেখানে অ্যাভেলেবেল না, অথবা সেই ফটোকপি মেশিনে গিয়ে সে ফটোকপি করে, তারপরে একটা দোকানে গিয়ে সেই স্যার ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট গিয়ে সাবমিট করে, সেই জিনিসটা কুরিয়ার করে ঢাকায় আসে। ঢাকায় আসার পর ম্যানুয়াল পদ্ধতিতে সেই ভোটার আইডি কার্ডের ডেটাটা নেওয়া হয়, নিয়ে নির্বাচন কমিশনের সাথে ভেরিফাই করে তারপরে তাকে কাস্টমার বানানো হয়। সেই কাস্টমার হতে তার প্রায় 1 মাস সময় লেগে যায়। পাশাপাশি আমি একটু আগে বলছিলাম প্রায় 300-400 টাকার খরচ হয়ে যায়। এখন কিন্তু আর ওটা নেই। আপনার একটা অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ডকুমেন্ট ঢাকায় আসার প্রয়োজন নেই। আপনি ইনস্ট্যান্ট যখন সব ডকুমেন্টগুলো সাবমিট করছেন তখনই নির্বাচন কমিশনের ডেটা সার্ভারের সাথে ভেরিফাই হয়ে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে। তার মানে একটা MFS অপারেটর জানেন যে সঠিক সে কাস্টমার অনবোর্ড করছেন। পাশাপাশি আমাদের কিছু নিয়মবিধি রয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে, যে একজন কাস্টমার কত টাকা লেনদেন করতে পারবেন, কতটা লেনদেন করতে পারবেন, এবং হচ্ছে গিয়ে আমাদের প্রতি মাসে আসলে প্রতিদিনই কিছু রিপোর্ট জেনারেট করতে হয়, যে আমরা কোনো সন্দেহজনক লেনদেন দেখি কি না, দেখলে সেগুলো আমরা রিপোর্ট করে দিই। সো স্বচ্ছতার বিষয়গুলো এখানে কিন্তু আসছে। পাশাপাশি মানুষ এটার দিকে ঝুঁকছে কারণ হচ্ছে কনভিনিয়েন্ট, কারণ হচ্ছে আপনি ব্যাংকে গিয়ে টাকা তুলবেন, ব্যাংক থেকে টাকা নিয়ে আসবেন, সেটা কিন্তু অলরেডি MFS অপারেটররা করে ফেলেছে।
হুইচ ইজ আপনার একটা এমএফএস অ্যাকাউন্টের সাথে লিঙ্ক কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো হয়ে যাচ্ছে। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এমএফএস অপারেটরে আপনি টাকা পাঠাতে পারছেন। পাশাপাশি ভিসা মাস্টার কার্ডের সাথেও ইন্টিগ্রেট করা আছে মোস্টলি অনেকগুলো এমএফএস অপারেটরে। আমি বলবো যে নগদ এবং বিকাশ তো আছেই, বাকিটা আমার জানা নেই, অত ভালো বলতে পারবো না। বাট এর বাইরে যেগুলো আছে ই কমার্স সাইটগুলো রয়েছে, আপনি ইজিলি ট্রানজ্যাকশনের জন্য পেমেন্ট করতে পারবেন। মার্চেন্ট অ্যাকাউন্ট রয়েছে, এই মুহূর্তে নগদের ই কমার্স সাইটের সাথে ইন্টিগ্রেশন আছে, প্রায় 4000 ই কমার্স সাইটের পেমেন্ট আপনি করতে পারেন। মার্চেন্ট রয়েছে প্রায় অলমোস্ট 26,000 মার্চেন্ট আপনি পেমেন্ট করতে পারছেন। বিকাশেরও রয়েছে, অন্য এমএফএস অপারেটর রয়েছে। এবং এর মাঝে কিন্তু ডাক বিভাগের 1,12,00,000 টাকা সরকারকে আয় করে দেওয়ার একটা সুযোগ করে দিয়েছেন আপনারা। এই জায়গাটা একটু শুনতে চাই। হ্যাঁ, এই জায়গাটাই তো খুব ইন্টারেস্টিং, যে কারণে আমি বলছিলাম যে চার্জ কমানো সম্ভব। যদি চার্জ কমানো সম্ভব হয় এই আয়ের জায়গাগুলো বাড়বে। যেমন হচ্ছে কি, নগদ কিন্তু গত 1 বছর 6 মাস বা 5 মাস বয়স হলেও গত অর্থ বছরের হিসাবে বাংলাদেশ গভর্নমেন্টের ডাক বিভাগের যে রেভিনিউ 51%, সেখান থেকে কিন্তু রেভিনিউর টাকাটা আপনি যেটা বলছিলেন 1,12,00,000 টাকা, 1,12,15,000 সামথিং টাকা, সেটা কিন্তু আমরা এই মাসে আমরা হ্যান্ডওভার করে দিয়েছি। তার মানে রেভিনিউ জেনারেটিং সার্ভিস এটা, এখানে লস হচ্ছে না। বাট যেটা বলা হচ্ছিল যে আহসান সাহেব যেটা বলছিলেন যে একটা স্মল টিকিট সাইজ থেকে আসলে প্রফিট করা সম্ভব হয় না, সুতরাং ওই স্ল্যাবে ট্রানজ্যাকশনগুলো বেশি হলেও আপনি চার্জ কমাতে পারেন না, উনি যথার্থ বলছেন। বাট যখন আপনি ব্যবসা করেন, ফোরকাস্টিং করেন, আপনি কাস্টমার বেস দেখেন, আপনার কাস্টমারের লেনদেনের প্যাটার্ন দেখেন, আপনি কিন্তু জানেন যে আসলে এই মাসে কোন সেগমেন্টের কত কাস্টমার কী পরিমাণ ট্রানজ্যাকশন করে, আপনি যদি পুরো স্টাডি করেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে সাধারণ মানুষের প্রতি। সবার সাথে তো এক আচরণ করা সম্ভব না, সুতরাং সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, সব মানুষকেই সেবা দিতে হবে। সো ওই জায়গাটুকুগুলো চিন্তা করলে কিন্তু অ্যাভারেজে সম্ভব, সার্ভিস দিয়েও প্রফিট করা সম্ভব, যেটা বাংলাদেশ ডাক বিভাগের ইতিহাসেই প্রথম যে বাংলাদেশ ডাক বিভাগ প্রতি বছর হচ্ছে কি ওরা 420 কোটি টাকা বা 440 কোটি টাকার মধ্যে তার হচ্ছে এক্সপেন্সেস থাকে। আর্নিং আর এক্সপেন্সেস পরে এটা হচ্ছে তার লস, এই অ্যামাউন্টটা 400-450 কোটি টাকা। সেক্ষেত্রে বাংলাদেশ ডাক বিভাগ প্রথম তার একটা রেভিনিউ শেয়ারিং মডেলে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের একটা সার্ভিসে সে প্রথম বছরে সে প্রফিট করছে। তার মানে হচ্ছে এই সার্ভিস থেকে প্রফিট করাও সম্ভব, এই মার্কেটে থেকে, এই চ্যালেঞ্জের মধ্যেও থেকে। এমএফএস অপারেটর টু অপারেটর চ্যালেঞ্জ রয়েছে। সো আমার কথা হচ্ছে গিয়ে এমএফএস অপারেটরের চ্যালেঞ্জ আছে, সামনে আরও বেশি থাকা উচিত, বাট কাস্টমারের কনভিনিয়েন্স এবং হচ্ছে গিয়ে কাস্টমারের সুবিধাটা যাতে বাড়ে। এবং যিনি আহসান সাহেব উনি যথার্থ বলেছেন যে এখানে রেগুলেটরেরও একটা বড় ভূমিকা রয়েছে, যে যার অবস্থান থেকে যদি সেই ভূমিকাগুলো পালন করে, আমার মনে হয় এটা আরো আগে করা উচিত ছিল। আমি ঠিক এই বিষয়গুলো নিয়ে একটু জনাব আহসান এইচ মনসুর আপনার কাছে আসি, যে এই সেক্টরটাকে আরেকটু যদি আমরা পলিশ করতে চাই, বুম করতে চাই, আরেকটু ভালো স্টেবল জায়গায় নিতে চাইলে কিন্তু আসলে সরকারের সাপোর্টটা দরকার। আমাদের কি কি প্রয়োজন আছে এই মুহূর্তে আরেকটু স্পিড আপ করার জন্য? দেখুন, সবসময় সব ক্ষেত্রেই রেগুলেটরি সাইডটা তো সরকারের হাতে। রেগুলেশন যদি, রেগুলেশনের ইমপ্লিমেন্টেশন যদি সঠিকভাবে হয়, তাহলে একটা সিস্টেম ডেভেলপ করে, ইকোসিস্টেম ডেভেলপ করে, মার্কেট ডেভেলপ করে, এবং সেটার মাধ্যমে এই সার্ভিস ডেলিভারিটা আরো বড় হবে ক্রমান্বয়ে। এখন জিনিসটা হচ্ছে যে কতগুলো বেসিক, আমরা যেটাকে বলি কার্ডিনাল প্রিন্সিপল, যেটা ভায়োলেট করা যাবে না, আমাদের যেটা কবিরা গুনার মতো যে জিনিসটা, সেটা হচ্ছে যে বাজারকে বাজারের মতো করে চলতে দিতে হবে, কম্পিটিশন রাখতে হবে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে সব প্লেয়ারকে সমানভাবে ট্রিট করতে হবে, কোনো আনইভেন প্লেইং ফিল্ড রাখা যাবে না। একটা সরকারি প্রতিষ্ঠান, একটা বেসরকারি প্রতিষ্ঠান, এটার মধ্যে কোনো ভেদাভেদ রাখা যাবে না, কারণ সার্ভিসটা দিচ্ছে জনগণকে। টিকে থাকতে হলে সবাইকে সমানভাবে প্রতিযোগিতায় অংশ নিতে দিতে হবে এবং সমানভাবে ট্রিট করতে হবে, ইকুয়াল ট্রিটমেন্ট ফর অল প্লেয়ার্স। এই প্রিন্সিপাল, এই দুটো কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, এখানে ভায়োলেশন করে যাবে না। আগে ছিল এখানে, সেটা কিছুটা কমে এসেছে। সবাইকে রেজিস্টার হতে হবে বা রেগুলেটরি আওতায় আসতে হবে, নিবন্ধিত হতে হবে, নগদকেও নিবন্ধিত হবে। তো আবার টেম্পোরারিলি এখন নিবন্ধিত আছে, এখনো ফুললি হয়নি, সেটা হয়ে যাবে, আমি শিওর, এটা সময়ের ব্যাপার। এখন যে জিনিসটা হচ্ছে, তো এটার পরে যে জিনিসটা আসবে, আমি যেটাকে বলবো, হোয়াট উইল ডিটারমিন দ্য উইনার অ্যান্ড লুজার্স, এটা ডিপেন্ড করবে যে কোম্পানি সবচেয়ে বেশি ভালো ইকোসিস্টেম ডেভেলপ করতে পারবে,
তারাই টিকে থাকবে, জি যারা পারবে না তারা বাজার থেকে বের হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে the company that can offer the best value for the customer, তারাই টিকে থাকবে। 3 নম্বর হচ্ছে টেকনোলজিক্যাল সাপোর্ট। কোয়ালিটি অফ টেকনোলজিক্যাল সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন চায়নাতে যেমন এখন সবই কিছুই একটা টাচ মোবাইলে হয়ে যায়, ইটস ভেরি কনভেনিয়েন্ট ফর দেম। আমরা ওখানে যেতে হবে, আমাদেরকে আমরা যেতে পারবো। ফেশিয়াল রিকগনিশন তো বাংলাদেশে চলে আসছে এবং এটা আরো ওয়াইড স্প্রেড হয়ে যাবে যখন আমাদের ওনারশিপ অফ দোজ মোবাইল ফোনগুলো, স্মার্টফোনগুলো চলে আসবে আমাদের সবার হাতে। সো দেয়ার আর লট অফ থিংস দ্যাট দ্য কম্পিটিশন উইল ব্রিং অ্যান্ড অলসো কোম্পানিজ উইল নিড টু ডু তাদের সার্ভাইভালের জন্য। অনেক ধন্যবাদ জনাব আহসান এইচ মনসুর। আমরা একেবারে অনুষ্ঠানের শেষে আসলে আরও কথা বলার ছিল, কিন্তু আজকের মতো বিদায় নিতে হচ্ছে। জনাব মোহাম্মদ শাফায়েত আলম, আপনাকে অনেক ধন্যবাদ, সময় করে আমাদেরকে সময় দিয়েছেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি শারমিন মিশু বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।